আরিশার স্টোরি চ্যানেলে আজকে আপনারা শুনবেন দ্য সাইলেন্ট মেনর। লিখেছেন ডায়না ইমরোজ লাকি। পর্ব 2। সাপটির ফেনা দেখে মনে হচ্ছে তাদের মধ্যে বহুদিনের শত্রুতা। তখন সে নিজেকে বাঁচানোর জন্য উল্টো দিকে দৌড় দিল। বিষাক্ত সাপটি তাকে ধাওয়া করছে। কিছু দূর যেতেই মায়া অজানা কারোর সাথে ধাক্কা খেয়ে পাশে পড়ে যায়। পড়ে গিয়ে পায়ে তীব্র আঘাত পেয়ে কোকিয়ে উঠল। এরপর ঘুরে তাকালো পেছনে। অচেনা এক যুবক তার সামনে দাঁড়িয়ে আছে। ফর্সা এবং সুষম দেহের অধিকারী সে। বেশ লম্বা চওড়া পেশিবহুল যুবক, পায়ে বুট জুতো, পরনে কালো প্যান্ট এর সাথে সাদা শার্ট, তার উপরে শিকারীর পোশাক, কিন্তু অদ্ভুতভাবে পাগড়ির আঁচল দিয়ে তার মুখ ঢাকা। যুবকটি মায়ার দিকে হাত বাড়িয়ে দিল, কিন্তু মায়া হা হয়ে তাকিয়ে রইল। এই জঙ্গলে যুবক, নাকি যুবক রূপে জিন? যুবকটি তখন বা হাতে তুড়ি মেরে মায়ার ভাবনা ভাঙিয়ে দিয়ে বলল, ময়লার স্তবে তুমি কি এভাবেই পড়ে থাকবে? যুবকটির কণ্ঠ একটি সুরের মতো ভেসে আসলো। মায়া একবার ডুব গিলে আস্তে ধীরে বলল, সাপ। যুবকটির পেছন ঘুরে দেখল আসলে একটি সাপ। এরপর কিছুটা হেয়ালিপূর্ণভাবে সাপটির দিকে তাকিয়ে বলল, তুই নিশ্চয়ই নাগ। তোর নাগিনকে এত দিন পর পেয়ে তাড়া করছিস। মেয়েরা এমনই হয়, ওরা কাউকে পেলে প্রাক্তনের লেজ পা দিয়ে অন্য কারো কাছে চলে যায়। তুই নিশ্চয়ই এটা সহ্য করতে পারিসনি, তাই ওকে ধাওয়া করছিস বলে আওয়াজ করে হেসে উঠল। মায়া তখন রাগে গজগজ করতে লাগলো। যুবকটি হাসি থামিয়ে মায়ার দিকে ঘুরল। মায়ার আগে লাল হয়ে তাকিয়ে আছে। যুবকটির চোখের দিকে তার দৃষ্টি, তার চোখ ব্যতীত কিছুই দেখা যাচ্ছে না। মায়া মাটির থেকে উঠে দাঁড়ালো। যুবকটি মায়াকে লক্ষ্য করে বলল, কিছু বলতে চাইছ? নিশ্চয়ই, বলো, আমি শুনছি। মায়া ক্রোধের স্বরে বলল, আমি একটা মেয়ে, বিপদে পড়েছে, আর আপনি সাহায্য না করে তামাশা করছেন। ছি। বলে সাপটিকে অতিরিক্ত যেতেই সাপটি ফোঁস করে উঠল। যুবকটি মায়ের হাত ধরে টেনে পেছনে সরিয়ে দিয়ে ধীর কণ্ঠে বলল, এই মেয়ে শোনো, মেয়েদের নিয়ে তামাশা করার ইচ্ছা আমার নেই। বলে পুনরায় মায়ার হাত ধরে সাপটির পাশ থেকে নিয়ে চলে গেল অর্ষের কাছে। মায়া পাশ থেকে শুধু চেয়ে রইল যুবকটির দিকে। অর্ষের কাছে পৌঁছে যুবকটি বলল, তোমার হাত ধরার জন্য দুঃখিত, কিন্তু তুমি সাপটিকে দেখে দৌড়ালে কেন? তুমি কি ওকে আঘাত করেছ? আঘাত করলে তো ছোবলই দিত, বলল মায়া। যুবকটি তখন বলল, শোনো মেয়ে, পুলিশ দেখে দৌড়ালে পুলিশ মনে করে আসামি, আর সাপ দেখে অস্থির হলে কিংবা ছোটাছুটি করলে ও ভাবে তুমি ওর বাচ্চাদের নিতে যাচ্ছ, তাই ও আক্রমণ করতে চায়। মায়া নিরুত্তর। সে এখনো বিভ্রান্ত। তার সামনে দাঁড়ানো মানুষটা জিন। মায়া কাপা গলায় প্রশ্ন করল যুবকটিকে, আপনি কিছুক্ষণ আগে এখানে বসে বাঁশি বাজিয়েছেন? যুবকটি জবাব দিল, না, আমি বাঁশির সুর ধরতে পারি না, আর আমার কাছে তো কোনো বাঁশিও নেই। মায়া যুবকটিকে পর্যবেক্ষণ করে দেখল তার কাছে বাঁশি নেই। যুবকটি তার অর্ষের কাছে চলে গেল। তার অর্ষ নিয়ে ফিরে এলো মায়ার কাছে। এরপর মস্করা করে বলল, জিনেরা বোধহয় বাঁশি বাজিয়েছে, এখান থেকে চলো তাড়াতাড়ি। কিন্তু মায়া পায়ের ব্যথার জন্য অর্ষের পৃষ্ঠায় উঠতে পারল না। যুবকটি তার অর্ষ থেকে নেমে মায়ার কাছে আসে। এরপর তার অর্ষের কাছে হাঁটু বাজ করে বসে বলল, ওই পা দিয়ে আমার হাঁটুর উপরে ভর দিয়ে উঠে বসো। মায়া কিঞ্চিত স্তব্ধ বোধ করল। তখন যুবকটি পুনরায় বলল, দেরি করছো কেন? তাড়াতাড়ি করো, জায়গাটি সুবিধার না, উঠে বসো। মায়া উঠে বসে অশ্বপৃষ্ঠে। তারা জঙ্গল ছেড়ে বেরিয়ে আসে। যুবকটি আগে আগে গেলে মায়া পেছন থেকে ডেকে দাঁড় করিয়ে তাকে জিজ্ঞেস করলো, আপনার নাম কি? যুবকটি জবাব দিল, মীর জাফান শন। মির্জাফান শন তাকে মায়াকে লক্ষ্য করে প্রশ্ন করল, তোমার নাম? মায়া। মায়া নির্লিপ্তভাবে মীরকে দ্বিতীয় প্রশ্ন করল, আপনি কতক্ষণ থেকে জঙ্গলে ছিলেন? অনেক সময়। কিন্তু কেন? শিকার করতে। শিকার করলেন? করার আগেই তো তুমি চলে আসলে। আপনি বাঁশির সুরের শব্দ শোনেননি? মীর অর্ষের লাগাম টেনে দাঁড়িয়ে পড়ল। মায়ার দিকে তাকিয়ে বলল, এই জঙ্গলে আমার জানা মতে কেউ আসে না। যদিও কেউ এসে থাকে তবে তারা সাহসী, আর সেই সাহসীদের মধ্যে আমিও একজন। আমি জঙ্গলের ভেতরে অনেকটা সময় ছিলাম, কিন্তু কোনো বাঁশি সুরের শব্দ পাইনি। তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, ভুল কিছু শুনেছ। মায়া মীরের রেস্ট টেনে বলল, হয়তো তাই হবে, আমি ভুল শুনেছি। কিন্তু আপনি কোথায় যাবেন? দেখছি কোথায় যাওয়া যায়। আপনি মুখোশ পরে কেন আছেন? শুনেছি আলিমনগর গ্রামটা সুবিধের নয়। কোথায় কখন কার নজরে পড়ে যায় বলা যায় না, বলে চাপা স্বরে হাসল মীর।
মায়া কথা বাড়ালো না, তার অশ্বে লাগাম টেনে চৌধুরী নিবাসনের উদ্দেশ্যে চলে যায়। মীর তার পেছন পেছন গেল। মায়া বুঝতে পারলো মীর তাকে অনুসরণ করছে। মীরের অনুসরণে তার কাছে অদ্ভুত মনে হলো, কিন্তু কিছু না বলে সোজা চলে যায় তার গন্তব্যে। বাড়ি পৌঁছাতে তার অনেকটা সময় লেগে যায়। ততক্ষণে দুপুর গড়িয়ে বিকেলের আগমন ধরণীতে নেমে আসে। বাড়ির ভেতর প্রবেশ করে অশ্ব থেকে নেমে দাঁড়ায় মায়া। পেছন ঘুরে দেখলো মীরও তার পেছন পেছন বাড়ির চৌহদ্দি পেরিয়ে ভেতর অবধি চলে এসেছে। এই দেখে মায়া আমজাদ চৌধুরীর ভয়ে দৌড়ে ঘরের ভিতরে চলে যায়। ঘরের ভিতরে প্রবেশ করে সদর দরজা বন্ধ করে দিতে চাইলে মীর দরজার সামনে এসে দাঁড়ায় এবং নির্বিকার কণ্ঠে বলল, হে মেয়ে, আমাকে ফেলে চলে এলে কেন? তোমার মধ্যে দেখছি কৃতজ্ঞতাও নেই, একটা ধন্যবাদও দিলে না। মায়া ভ্রু কুঁচকে বলল, একটা ধন্যবাদের জন্য আপনি আমার বাড়িতে এবং কি ঘরের ভিতর অবধি চলে এসেছেন? তো একটা ধন্যবাদ অনেক মূল্য, আর তুমি আমাকে ধন্যবাদ না দিয়ে চলে এসেছো? অপেক্ষা করো, তোমার বাড়ির বড়দের ডেকে জিজ্ঞেস করছি তারা তোমার সঠিক শিক্ষা কেন দিল না। মায়া কিছুটা রেগে বলল, আপনি দেখছি ভারী বেয়াদব। মীর এবার হাস্যকর কণ্ঠে বলল, তোমার এই বাড়িটা কেমন আদব, আমাকে বেয়াদব বলছো? মায়া ঠোঁট কেঁপে উঠল। মীর তখন বৈঠকখানার দিকে এগিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে আন্টি আঙ্কেল বলে ডাকতে শুরু করে। মায়া ভয়ে আধমরা হয়ে গেল। মায়া মীরের কানে ঘেঁষে হাত জোর করে বলল, আপনি আমার বাড়ির লোকদের ডাকবেন না, আমি আমার জীবনের সমস্ত ধন্যবাদ আপনাকে দিচ্ছি, এবার আপনি এখান থেকে চলে যান। মায়ার মিনতির আগেই দোতলা থেকে নেমে আসে মায়ার মা শালুক বেগম, তার দাদি জয়ন্তন বেগম, তার চাচি শাহানারা এবং তার মেয়ে তৃষ্ণা। মায়া সকলকে দেখে বেশ বিব্রতকর অবস্থায় পড়ে যায়। ততক্ষণে বাড়ির কাজের মেয়ে শেফালি এবং অনুচারীগণও হাজির হয়। শালুক তার মাথায় কাপড় ঠিক করে মীরের সামনে এসে দাঁড়ায়। মীর শালুকের পায়ে সালাম করতে করতে শালুক বাধা দিয়ে বলল, সেই সকাল থেকে তোর জন্য অপেক্ষা করছি মীর, আমাদের লোক তোকে স্টেশনে নিতে অবধি গিয়েছিল, কিন্তু তোকে পেল না। কোথায় ছিলিস সারাদিন? মীর জবাব দিল, আমি আজকে সকালেই পৌঁছেছি এখানে, কিন্তু তুমি তো জানো বরাবরই আমার শিকার করতে ভালো লাগে। আলিমনগর আসলেই আমি শিকার করে থাকি, তাই উত্তরের জঙ্গলে হরিণ শিকার করতে গিয়েছিলাম। কিন্তু তুমি জানো মা, সেখানে আমার সাথে এক নাগিনীর দেখা হয়। জয়ন্তন বেগম মীরের রেস্ট টেনে বলল, নাগিন তোরে ছোবল দেয় নেই তো মীর? মীর জয়ন্তন এর রেস্ট টেনে বলল, না দাদি, আমাকে ছোবল দেওয়া কি এত সহজ? বলে হাসে মীর। উপস্থিত হলো রাফিদ চৌধুরী। রাফিদ মীরের সাথে আলিঙ্গন করে। এসব দৃশ্য দেখে মায়া হাঁ হয়ে রইল। মীর তাদের পরিচিত কোনোভাবেই বুঝতে পারল না। তাকে বোকা বানিয়েছে। বলতে পারতো আমি চৌধুরী বাড়ি এসেছি, তাহলে এত বিভ্রান্ত হতে হতো না। মায়া ভেতরে ভেতরে জ্বলে উঠল, কিন্তু বহিঃপ্রকাশ করল না। সবার সাথে মীরের দেখা সাক্ষাৎ শেষ হওয়ার পর শালুক বলল, এবার তো মুখোশটা খোল। চোখ মুখ কীরকম লাল হয়ে গেছে। মীর তখন পাগড়ির আঁচল দিয়ে ঢাকা মুখটি সবার সামনে প্রদর্শন করে। মায়া মীরের সৌন্দর্য দেখে হতবাক হয়ে রইল। তার ফর্সা গলার ঠিক পাশেই একটা তিল, যেটা নজর কাড়ে মায়ার। রাফিদ মায়াকে নিজের কাছে টেনে বলল, মীরের হচ্ছে আমার ছোট মায়া। মীর মায়ার দিকে হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম আপু, আমি এবারের নতুন অতিথি। মায়া নিজ শব্দে গালি দিল, অসভ্য। শালুক বলল, চল বাবা, তোকে খেতে দিই, বলে মীরকে নিয়ে সবাই খাওয়ার ঘরে চলে যায়। মায়া দু কোমরে হাত চেপে ধরে বিড়বিড় করে বলল, এই বাড়ির মেয়ে আমি, সারাদিন আমিও না খেয়েছিলাম, আমাকেও ডাকা উচিত ছিল। তার পাশ থেকে শেফালি বলল, হ ম্যাম সাহেব, আপনি আপনার লগে একই মত, কিন্তু হ্যাঁ তো থাইল্যান্ডের অতিথি, তাই গুরুত্ব বেশি। মায়া বলল, মানে? কে ও? আমি তো ভাবছি আমার কোনো আত্মীয়ের মধ্যে কেউ। তেমনই ম্যাম সাহেব, উনি হইতাছে থমাসন এর পোলা। মীর স্যার এর বাবা থাইল্যান্ডের নাগরিক, কিন্তু তার মা ছিলেন বাঙালি, আর তার মা ছিলেন আপনার মায়ের আপন ছোট বোন। উনি অনেক আগেই মারা যান। এত কিছু কিভাবে জানলি? মায়া আশ্চর্য হলো। শেফালি ফিসফিস করে বলল, আপনি তো অনেক দিন বিদেশে ছিলেন, আর আমি তারও অনেক আগে থেকে আপনাগো বাড়ির কাম করি, সব জানি আমি। আমি যা জানি তা আপনিও জানেন না, কিন্তু আপনার বাপ আর ওই বিদেশি স্যারের বাপ ভালো বন্ধু, এটাও সত্যি। মায়া কিছু বলল না। শেফালি এসে বলল, যাই বলেন না কেন, বিদেশি বাবু কিন্তু অনেক সুন্দর। মায়া মুখে মলিন হাসি আনল। শেফালি তার হাসি লক্ষ্য করে বলল, হাসে লাভ নাই, উনি কিন্তু আপনারে বইনি ডাকছে, বলে খাওয়ার ঘরের দিকে চলে যায় শেফালি।
দিন ফুরিয়ে রাতের আঁধার নেমে আসে। রাত ঠিক 12টা। ঘড়ির কাঁটা যেন ঠিক 12টা এসে বিচ্ছে। এ যেন থমকে যাওয়া একটি প্রহর। নীরব শুনশান রাত ঘিরে আলোকিত লক্ষ তারারা আকাশে জড়ো হয়েছে। ওদের সর্দার হিসেবে চাঁদ যেন ঠিক মাঝেই সীমাবদ্ধ। চাঁদের আলো কখনো প্রকৃতিতে ঝলমলিয়ে উঠছে, কখনো আবার মৃত মেঘে ঢেকে যাচ্ছে। চাঁদের এক খণ্ডিত আলো ধরে জানালার পাশে বসে আছে মায়া। আজ বাড়িতে নতুন অতিথি আসায় সবাই অনেক রাত পর্যন্ত আড্ডা জমিয়েছিল। মিনিট 20 সময় সবাই ঘুমের জন্য যে যার ঘরে চলে গিয়েছে। আজ বাড়িতে আমজাদ চৌধুরীর উপস্থিতি নেই। উনি এবং থমাস মিলে শহরে গিয়েছে। তারা আজ আর ফিরবে না। তৃষ্ণা তাকের বইগুলো গুছাতে গুছাতে মায়াকে বলল, মীর কিন্তু ছেলে হিসেবে খুবই ভালো। মায়া কোনো প্রতিক্রিয়া করছে না। সে জানালা থেকে তাকিয়ে আছে বাইরে। তৃষ্ণা দেখল মায়ার কোনো হুঁশ নেই। সে মায়ার সামনে গিয়ে জিজ্ঞেস করলো, আমি কি বলছি তোর কানে যাচ্ছে না? মায়া বলল, জানিস আজকে আমি উত্তরের জঙ্গলে গিয়েছিলাম। তারপর? মায়া পায়চারি করতে করতে বলল, তখন আমি একটা বাঁশির সুর পাই। আমি সুরটি অনুসরণ করে সেদিকে চলে যাই। আর সেখানে আমি মীরকে দেখতে পাই। কিন্তু মীরের হাতে শুধু একটা রাইফেল ছিল, বাঁশি ছিল না। তবে কি ভুল শুনেছিলাম? তৃষ্ণা বলল, তুই আবার সেই গল্পের কাহিনী বানাচ্ছিস? আমি সত্যি বলছি তৃষ্ণা, তোর সাথে আমি কখনো মিথ্যা বলি না। ধরে নিলাম তুই সত্যি বলছিস। তবে বাঁশিটা কে বাজাচ্ছিল? মায়া চুপসে গেল। সে বসে পড়ে খাটের উপর। তৃষ্ণা হাতের কাজ শেষ করে শুয়ে পড়ল। বলল, তুই কি দাদুর ঘরেই ঘুমাবি? মায়া গতকাল রাতের স্বপ্নের কথা মনে পড়ে। না, আজ তোর সাথেই ঘুমাবো। তৃষ্ণা শুয়ে শুয়ে বুকের উপর ভুঁই রেখে পড়ছে। মায়া কিছুক্ষণ পায়চারি করে বলল, তুই থাক, আমি মীরের ঘর থেকে আসছি। আমার কেন যেন ওকে বেশ সন্দেহজনক মনে হচ্ছে। আমি নিশ্চিত ওই বাঁশিটা বাজিয়েছে। বলে তাৎক্ষণিক ঘর থেকে বেরিয়ে মীরের ঘরের উদ্দেশ্যে রওনা হয়। দোতলার একদম পূব পাশে মীরের ঘর। এতক্ষণে সবাই ঘুমিয়ে পড়েছে। বাড়ির সমস্ত বাল্ব নেভানো থাকলেও কিছু মশাল জ্বলছে। জ্বলছে স্ফুট ঝাড়বাতি, যার জন্য চারিদিকে মৃদু আলো ছড়িয়ে আছে। মায়া মীরের ঘরের দিকে যেতেই পেছন থেকে মায়া ডাকটি ভেসে আসে। মায়া আঁতকে উঠল। স্থির পা হয়ে গেল। ধীর স্থিরভাবে পেছন ঘুরে দেখল জয়ন্তর বেগম দাঁড়িয়ে আছে। খুব রেগে আছে সে, দেখেই বোঝা যাচ্ছে। মায়া এখন কি জবাব দেবে? মীরের ঘরের দিকে কেন যাচ্ছে, তাও এত রাতে? তুই এত রাইতে এইখানে কি করো? মায়া তোতলে জবাব দিল, শুধু তোমারই জন্য। আমি জানি আমি এত রাতে বের হলেই তোমার সাথে দেখা হবে। জয়ন্তন বলল, হইছে হইছে, আমার লগে নাটক করতে হইব না। আমি তোর ঘরে যাইতে আসিলাম। এটা কোন লাগে যে আজ তুই তৃষ্ণার লগে ঘুমা। আমার শাহানারার লগে কাম আছে। একটা বিষয় হিসাব নিকাশ বাকি আছে। মায়া বলল, আচ্ছা তুমি যাও, ঘুমিয়ে পড়ো। বাইরে হাঁটাচলা করিস না, দিনকাল ভালো না। তোর বাপে বাড়িতে নাই। যা, ঘরে যা। বলে জয়ন্তন তার ঘরের দিকে চলে যায়। মায়া উঁকি মেরে দেখল জয়ন্তন চলে গেছে। এরপর দ্রুত পায়ে মীরের ঘরের দিকে হাঁটল। মায়া স্থির হয়ে দাঁড়িয়ে মীরের ঘরের সামনে। ঘরের দরজা খোলা ছিল। মায়া ভাবছে মীর হয়তো মনের ভুলে দরজা লাগাতে ভুলে গেছে। সতর্কতার সাথে এদিক সেদিক তাকিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরের কিছু বাল্ব নিভিয়ে রাখা, যার ফলে আবছা আলোয় বিচ্ছিন্ন হয়ে আছে ঘরটি। কিন্তু মীর কোথাও নেই। মায়া অবাক হলো। অতিথি ঘরটি বেশ বড়সড়। ঘরের ভেতরে আরেকটি ঘর আছে। সচরাচর এই ঘরটি কেউ ব্যবহার করে না। মায়া সে ঘরের দিকে গেল। সেই ঘরেরও কিছু বাল্ব নেবানো। চৌধুরী নিবাসনের এর তিক্ত অভিজ্ঞতা থেকে মায়া মনে মনে বলল, অতিথি ভেতরের ঘরটি কেউ ব্যবহার করে না। এই ঘরটি মূলত অতিথিদের জিনিসপত্র রাখার জন্য। কিন্তু মীরের সাথে কোনো ব্যাগপত্র ছিল না। তবে সে এখানে কি করছে? মায়া এখনো স্বচক্ষে দেখেনি মীরের ঘরে। কিন্তু সে ধরে নিয়েছে মীর এখানেই। সুইচ চেপে বাল্ব জ্বালাতে চাইল, কিন্তু আলো জ্বলল না। কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ল মায়া। ঠিক তখনই পেছন থেকে ছুরি ধার দেওয়ার শব্দ ভেসে আসলো। মায়া আশ্চর্য হলো। পেছন ঘুরে দেখলো মীরের একটা পাথরের সাথে ছুরি ধার দিচ্ছে। পরনে স্যান্টো গেঞ্জি। মায়ার থেকে ঘুরে বসা। মায়া মীরের উদ্দেশ্যে বলল, আমি আগেই জানতাম আপনি সুবিধার না, এখন ছুরি ধার দিচ্ছেন। মীর মায়ার দিকে ঘুরতেই ছুরিটা হাত থেকে পড়ে মায়ার পায়ের কাছে চলে যায়। মীর কিছু বলল না। মায়া পুনরায় বলল, চুপ আছেন যে, কি করছিলেন এখানে? মীর ছুরিটা মেঝে থেকে তুলে বলল, দেখছো না ছুরি ধার দিচ্ছি? তা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু কিসের জন্য? ছুরি দিয়ে কী করে জানা নেই তোমার? বলে মীর তার শোয়ার ঘরের দিকে চলে যায়। গিয়ে বিছানায় ছুরিটা ছুঁড়ে ফেলল। এরপর জগ থেকে জল ঢেলে
দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিল। মায়া তার পেছনেই দাঁড়িয়ে। সে বলল, আপনি শহর থেকে এসেছেন? তবে অশ্ব কোথায় পেলেন? স্টেশনে একজনের থেকে কিনে নিয়েছি। জঙ্গলে কি করছিলেন? সত্যি বলুন। এক কথা বারবার বলতে ভালো লাগে না, কিন্তু আমি আপনাকে বিশ্বাস করছি না। সেটা তোমার ব্যর্থতা, বলে মীর বিছানায় বসে ছুরিটা হাতে নেয়। এরপর সে ঘুড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। মায়া বেশ চিন্তিত হয়ে পড়ল, কিছুটা অপ্রতিভ হয়ে বলল, বলুন না, এটা নিয়ে কি করবেন? মীর হঠাৎ বসা থেকে উঠে মায়ের গলার ছুরিটা ধরে বলল, তোমার জন্য এটা ধার দিচ্ছিলাম। জঙ্গলে আমাকে দেখে ফেলেছিলে না? যদি সেটা সবাইকে বলে দাও না, তবে আমার সমস্যা হবে। তাই তোমাকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করি। মীরের এরকম আচরণে মায়া ভীষণ হয়ে পড়ল। চোখে জল টলমল করতে শুরু করলো। মীর ছুরিটা গলা থেকে সরিয়ে মিশ্রণভাবে হেসে উঠল। হাসতে হাসতে বলল, ভয় পেয়েছ? আরে বোকা মেয়ে, ছুরিটি ভালো করে দেখো, এটা ফল কাটার ছুরি। ধার ছিল না, তাই ধার দিলাম। ছোট মা তখন আমাকে ফল দিয়ে গিয়েছে, কিন্তু ছুরি দিতে হয়তো ভুলে গেছে। মায়া ধীরে ধীরে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মীর বলল, জঙ্গলে আমি শিকারের জন্যই গিয়েছিলাম, অন্য কোনো কারণ ছিল না। আর বাঁশির সুর, ওটা হয়তো মনের ভুলেই শুনে থাকবে। মায়া বলল, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি আপনার জন্য এখানেই এসেছি, এটা অন্য কাউকে বলার দরকার নেই। বলে মায়া চলে যেতেই মীর বলল, পায়ে ব্যথা কমেছে? মায়া থমকে দাঁড়িয়ে বলল, হাঁটতে পারছি। এরপর চলে যায়। মায়া মীরের ঘর থেকে বেরিয়ে তার ঘরের দিকে হাঁটলে তার মনে হলো মীরের ঘরে এখনই কেউ গেল। এরপর দরজা লাগিয়ে দিল। মায়া পুনরায় দাঁড়িয়ে পড়ল, চোখ তুলে তাকায় দেয়ালের ঘড়ির দিকে। রাত ঠিক 1টা ছুঁই ছুঁই। সে আবার মীরের ঘরের সামনে গেল, কিন্তু এবার দরজা বন্ধ। চোখ পড়ে পাশে জানালার দিকে। সেখানে গিয়ে জানালার ফাঁক দিয়ে সরু চোখে দৃষ্টি মেলে দেখল রাফিদ মীরের কাছে বসে আছে। রাফিদ বিছানায়। মীর দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব উদ্বিগ্ন হয়ে কিছু বলছে। রাফিদ মীরের কথা খুব মনোযোগ সহকারে শুনছে, কিন্তু মায়া স্পষ্টভাবে তা শুনতে পাচ্ছে না। মীর কথা থামানোর পর রাফিদ হাতে ছুরিটা নিয়ে কারো গলা কাটার মতো ইশারা করে কিছু বলল। মায়াকে এমন দৃশ্য নাড়ালো। মায়া তাৎক্ষণিক কিছু না ভেবে তার ঘরের দিকে চলে যায়। মীর এবারও তার সাথে মিথ্যা বলেছে। বিষয়টি মায়ের মোটেই ভালো লাগেনি। তার উপর রাফিদ মীরের সাথে তারা গোপন কিছু করার চেষ্টা করছে। এসব চেতনার জন্যই যেন মায়া দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ে। নির্জন নিহারিকা রাত কেটে ভোরের কৃষ্ণ আলো ফুটে ওঠে। ভোর 6টার দিকে ঘুম থেকে উঠে যায় শালুক, তার পায়ে সাহানারা। তারা মুখ হাত ধুয়ে রান্নাঘরে উপস্থিত হয়। রান্নাঘরে আগে থেকে উপস্থিত ছিল শেফালি। শেফালি বসে বসে মশলা বাটা তৈরি করছিল। চুলায় বসানো দুধ। শেফালি সেদিকে খেয়াল নেই। দুধ উতলে পড়লে শুরু হয়। তখন এসে হাজির হয় শালুক। শালুক চুলার আঁচ কমিয়ে দেয়। শেফালি দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল, দুধের কথা খেয়াল আসিল না? বকবেন না, আমি নাস্তা অহনি বানায় দিতেছি। শালুক বেশ কর্কশ শব্দে চেঁচিয়ে বলল, কাজ করার ইচ্ছা থাকলে করার মতো করিস। আর ওই রহিমা কোথায়? ও কাজে আসছে না কেন? বাড়িতে মেহমান আছে। এটা কোনো 2 পয়সাওয়ালার বাড়ি নয়। প্রতিদিন নামি দামি লোক আসা যাওয়া করে, তাদের আপ্যায়ন করতে হয়। এত কাজ তো তোর একার পক্ষে সম্ভব নয়। শেফালি প্রতি উত্তরে বলল, মালকিন রহিমা খালার শরীরটা ভালো না। শুনছি ওনার একটা রোগ ধরা পড়েছে, এর লাইগে কামে আয় না। শাহানারা বলল, সে কাজে আসতে না পারলে তার মেয়েকে আসতে বলবি। ঘরে বসে থেকে তো কোনো লাভ নেই। যা, তুই গিয়ে খবর দিয়ে আয়। বলবি সে যদি কাজ করতে না পারে তবে তার মেয়েকে পাঠায় যেন, নয় গত মাসের বেতনও পাবে না। শেফালি মাথা আওড়ালো, আচ্ছা। এরপর ও রহিমা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। শাহানারা শালুককে লক্ষ্য করে বলল, আপা তুমি চিন্তা করো না, আমি সবার জন্য নাস্তার ব্যবস্থা করছি। এতক্ষণ রান্নার দৃশ্য দেখল মীর। শেফালিকে কিভাবে কথা শোনানোর শালুক। মীরের খারাপ লাগলো। এরপর ঘর থেকে বেরিয়ে যায়। মীর গাড়ি নিয়ে শেফালির পেছন পেছন গেল। কিছু দূর গিয়ে শেফালির দেখা পায় মীর। গাড়ি থামিয়ে দিল। শেফালি মীরকে দেখে বলল, বাবু আপনি এখানে? তুই গাড়িতে ওঠ বলছি। শেফালি ইতস্ত বোধ করল। এই মুহূর্তে শেষ হলো আমার সাইলেন্ট ম্যানর এপিসোড 2। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।